একটা সময় ছিল যখন মসজিদের মিনার ছুঁয়ে যেত আকাশ, আর জ্ঞানের আলো ছড়িয়ে পড়তো দিগন্তে। বাগদাদের লাইব্রেরি, কার্ডোবার বিশ্ববিদ্যালয় আর বাইতুল হিকমা ছিল মানবতার স্বপ্নপুরী। সেখানে মুসলিম পণ্ডিতেরা শুধু কিতাব পড়তেন না, বরং নতুন জ্ঞান সৃষ্টি করতেন। আসুন ফিরে যাই সেই স্বপ্নযুগে, যেখানে ইসলাম শুধু ইবাদত নয়, বরং জ্ঞানেরও দীপশিখা জ্বালিয়েছিলেন। আচ্ছা জেমিনি, ইসলামের ইতিহাসে জ্ঞান বিজ্ঞান চর্চা স্বর্ণযুগ বলতে কোন সময়কালকে বোঝানো হয়? ইসলামের ইতিহাসে অষ্টম থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত সময়কালকে সাধারণত জ্ঞান বিজ্ঞান চর্চার স্বর্ণযুগ বলা হয়। এই সময় মুসলিম বিশ্বে বিজ্ঞান, সাহিত্য, দর্শন, চিকিৎসাবিদ্যা এবং অন্যান্য ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছিল। আচ্ছা, এই সময়ে বিজ্ঞানীরা কোন কোন প্রধান বিদ্যা ও বিজ্ঞানে অবদান রেখেছিল? মুসলিম বিজ্ঞানীরা গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা, রসায়ন, পদার্থবিজ্ঞান, ভূগোল, দর্শন এবং ইতিহাস সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। বাইতুল হিকমার ভূমিকা এই যুগে কতটা গুরুত্বপূর্ণ ছিল? বাইতুল হিকমাহ বা হাউস অফ উইজডম ছিল একটি গ্রন্থাগার এবং অনুবাদ কেন্দ্র, যা এই যুগে জ্ঞান বিজ্ঞান চর্চার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ভূমিকা রেখেছিল। এখানে গ্রিক, পারস্য এবং ভারতীয় বিভিন্ন গ্রন্থ আরবি ভাষায় অনুবাদ করা হয়েছিল, যা মুসলিম বিজ্ঞানীদের গবেষণার জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করেছিল। আচ্ছা, মুসলিম বিজ্ঞানীরা কিভাবে গ্রিস, রোমান, ভারতীয় জ্ঞানের ভাণ্ডারকে সংরক্ষণ ও বিকশিত করেছিল? মুসলিম বিজ্ঞানীরা গ্রিক, রোমান ও ভারতীয় জ্ঞানকে আরবি ভাষায় অনুবাদ করেন এবং এর উপর ভিত্তি করে নিজস্ব গবেষণা চালান। তারা প্রাচীন জ্ঞানকে সংরক্ষণ করেন এবং এর সাথে নতুন জ্ঞান যোগ করে জ্ঞান বিজ্ঞানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আচ্ছা, জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে আল বিরুনি বা আল সুফির অবদান কী ছিল? আল বিরুনি পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয় করেন এবং প্রমাণ করেন যে পৃথিবী নিজ অক্ষের ওপর ঘোরে। আল সুফি আকাশের তারাগুলোর তালিকা তৈরি করেন এবং সেগুলোর উজ্জ্বলতা পরিমাপ করেন। আচ্ছা, গণিতের ক্ষেত্রে আল খোয়ারিজমির উদ্ভাবন আমাদের আধুনিক পৃথিবীতে কিভাবে প্রভাবিত করেছে? আল খাওয়ারিজমি বীজগণিতের জনক হিসেবে পরিচিত। তিনি বীজগণিতের ওপর আল জাবর ওয়াল মুকাবালা নামে একটি বই লিখেছিলেন, যা আধুনিক বীজগণিতের ভিত্তি স্থাপন করে। তার উদ্ভাবিত অ্যালগরিদম কম্পিউটার বিজ্ঞানের ভিত্তি তৈরি করেছে। আচ্ছা, চিকিৎসাবিদ্যায় ইবনে সিনার আল কানুন ফি আত্তিব বইটি কেন এত গুরুত্বপূর্ণ? ইবনে সিনার আল কানুন ফিত তিব্বি বইটি চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ। এটি বহু শতাব্দী ধরে ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্য ছিল। এই গ্রন্থে বিভিন্ন রোগের কারণ, লক্ষণ ও চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আচ্ছা, ভৌগোলিক জ্ঞানে আল ইদ্রিসির মানচিত্র পৃথিবীর ইতিহাসে কি গুরুত্ব বহন করে? আল ইদ্রিসির মানচিত্রটি মধ্যযুগের সবচেয়ে নির্ভুল মানচিত্রগুলোর মধ্যে অন্যতম ছিল। এতে ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলের বিস্তারিত বিবরণ ছিল। এটি তৎকালীন ইউরোপীয় নাবিক এবং ভূগোলবিদদের জন্য গুরুত্বপূর্ণ একটি দলিল ছিল। আচ্ছা, মুসলিম জ্ঞানীরা কিভাবে বিশ্ববিদ্যালয় ও লাইব্রেরি প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা বিস্তার করেছিলেন? মুসলিম পণ্ডিতেরা বিভিন্ন শহরে বিশ্ববিদ্যালয় এবং লাইব্রেরি প্রতিষ্ঠা করে জ্ঞান বিজ্ঞানের চর্চাকে উৎসাহিত করেছিলেন। আল আজহার বিশ্ববিদ্যালয় এবং বাইতুল হিকমাহ ছিল এই সময়ের উল্লেখযোগ্য শিক্ষা কেন্দ্র। আচ্ছা, এই স্বর্ণযুগে জ্ঞান চর্চায় কুরআন ও হাদিস শিক্ষা কিভাবে প্রেরণা দিয়েছিলেন? কুরআন ও হাদিসে জ্ঞান অর্জনের গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে। এই শিক্ষা মুসলিম পণ্ডিতদের জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণা করতে উৎসাহিত করে। তারা বিশ্বাস করতেন যে জ্ঞান অর্জন আল্লাহর নৈকট্য লাভের একটি উপায়। আচ্ছা, মুসলিম নারী পণ্ডিতদের ভূমিকা এই জ্ঞান বিজ্ঞান চর্চায় কতটা ছিল? ফাতিমা আল ফিহরি, মারিয়াম আল আস্তরলাবি এবং সুতাইতা আল মাহামনির মতো মুসলিম নারী পণ্ডিতেরা এই যুগে জ্ঞান বিজ্ঞান চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তারা বিভিন্ন ক্ষেত্রে গবেষণা এবং লেখালেখি করেছেন, যা নারী শিক্ষার পথ প্রশস্ত করে। আচ্ছা, ইউরোপের রেনেসাঁ বা নবজাগরণে ইসলামী স্বর্ণযুগের অবদান কতটা ছিল? ইসলামী স্বর্ণযুগের জ্ঞান বিজ্ঞান চর্চা ইউরোপের রেনেসাঁ বা নবজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
মুসলিম পণ্ডিতদের অনুবাদ এবং গবেষণা ইউরোপীয় পণ্ডিতদের প্রাচীন গ্রিক এবং রোমান জ্ঞান সম্পর্কে জানতে সাহায্য করে। এই জ্ঞান ইউরোপের শিল্প, সাহিত্য এবং বিজ্ঞানের বিকাশে নতুন মাত্রা যোগ করে। মুসলিম বিজ্ঞানীরা কেন কেবল ধর্মীয় নয়, জাগতিক জ্ঞানকেও সমান গুরুত্ব দিছেন? মুসলিম বিজ্ঞানীরা বিশ্বাস করতেন যে ধর্মীয় জ্ঞানের পাশাপাশি জাগতিক জ্ঞানও আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানার একটি উপায়। তারা মনে করতেন বিজ্ঞান এবং দর্শন চর্চার মাধ্যমে আল্লাহর মহিমা উপলব্ধি করা যায়। তাই তারা ধর্মীয় জ্ঞানের পাশাপাশি বিজ্ঞান, গণিত, দর্শন এবং অন্যান্য জাগতিক বিষয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। কেন আজকের মুসলিম সমাজে সেই স্বর্ণযুগের জ্ঞান চর্চা দেখা যায় না? বর্তমান মুসলিম সমাজে সেই স্বর্ণযুগের জ্ঞান চর্চা দেখা না যাওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং শিক্ষার অভাব। এছাড়াও কিছু মুসলিম সমাজে ধর্মীয় গোঁড়ামি এবং আধুনিক বিজ্ঞানের প্রতি অনীহা দেখা যায়। এই স্বর্ণযুগের কোন আবিষ্কার আজও আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে? ইসলামী স্বর্ণযুগের অনেক আবিষ্কার আজও আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে। এর মধ্যে কয়েকটি হল বীজগণিত। আল খাওয়ারিজমিক বীজগণিতের ধারণা কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশলের ভিত্তি তৈরি করেছে। চিকিৎসা, ইবনে সিনার আল কানুন ফিত তিব্বি বইটি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জ্যোতির্বিদ্যা, আল বিরুনির পৃথিবীর ব্যাসার্ধ নির্ণয় এবং আল সুফির নক্ষত্র তালিকা তৈরি জ্যোতির্বিজ্ঞানের অগ্রগতিতে অবদান রেখেছে। রসায়ন, জাবির ইবনে হাইয়ানের পরীক্ষামূলক রসায়ন আধুনিক রসায়ন শিল্পের ভিত্তি স্থাপন করেছে। আজ আমরা ভুলে গেছি সেই দিনের গল্প, যখন মুসলিমেরা ছিল দুনিয়ার জ্ঞানের পথ প্রদর্শক। কিন্তু ইতিহাস সাক্ষী, যখন আমরা কোরআনের প্রথম নির্দেশ ইকরা মানতাম, তখনই আমরা ছিলাম শ্রেষ্ঠ। সময় এসেছে আবার সেই জ্ঞান চর্চার আলোর প্রদীপ জ্বালানোর, কারণ স্বর্ণযুগ ফিরে আসবে যদি আমরা চাই।